তাহলে শুরু করি। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মধ্যপথ নির্ণয়। দ্বিপদী বিস্তৃতিতে মধ্যপথ নির্ণয়। এটা তোমরা আগে থেকে পড়ছো। তথ্যগুলো সব আগে থেকে জানা আছে। এই 9-10 এ ছিল এটা। আমি কি ডিরেক্ট সূত্রগুলো লিখে দিব? নাকি বলতে হবে কিভাবে আসছে? একটু বলি না? দুইটা কেস হয়, তাই না? যে যদি তোমার দ্বিপদীর ঘাতটা জোড় হয় তাহলে একটা, দ্বিপদীর ঘাত যদি বিজোড় হয় তাহলে আরেকটা হয়। তাই তো? আচ্ছা। তো ধরে নাও যে দ্বিপদীর ঘাত যদি জোড় হয় a প্লাস b হোল স্কয়ার নিলাম। আর আরেকটা নিলাম হচ্ছে বিজোড়, তাহলে a প্লাস বি কিউব। তো a প্লাস বি হোল স্কয়ারে যদি করি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা যদি করি তাহলে এটা হবে a কিউব b কিউব, তাই না? তো পদটা যদি জোড় হয়, হ্যাঁ, পদ যদি জোড় হয় তাহলে আমাদের এখানে মধ্যপদ কোনটা? এই যে এটা 2ab টা। এখন পদটা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কিন্তু একটা না দুইটা হয়। ঠিক আছে? মধ্যপদ হচ্ছে এই যে এই দুইটা। এই দুটাকে আমরা মধ্যপদ বলবো। এই দুটো পদকে। হুম। তো এখন এগুলো বের করার উপায়টা কি? এটা তো খুব ইজি। ছোট যদি দ্বিপদী ঘাত যদি অনেক ছোট হয় তাহলে আমরা বের করতে পারবো বিসিবি করে, কিন্তু যদি বড় হয় তখন, তো তখন আমরা জানি যে কোনো দ্বিপদীর ক্ষেত্রে আমাকে যদি বলে যে এটা এততম পদ, তাহলে আমরা ওই পদটা বের করতে পারি। তো মধ্যপদটাও তো একটা পদ। তাহলে আমরা যদি কোনোভাবে এটা বের করতে পারি যে মধ্যপদটা আসলে কততম পদে আছে দ্বিপদীর বিস্তৃতিতে, তাহলে আমরা ওটা বের করে ফেলতে পারবো। তো আমাদের ওটাই বের করা লাগবে যে পদ জোড় হলে মধ্যপদটা ঠিক কততম পদে পাওয়া যাবে। পদ যেটা সরি দ্বিপদীর ঘাত যদি বিজোড় হয় তাহলে ঠিক কততম পদে গিয়ে আমরা হচ্ছে ইয়া মধ্যপদটা পাবো। আর তম পদটা বের করতে হবে। মধ্যপদটা কততম পদে আছে। তো আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করে এই একটা সূত্র, দুইটা সূত্র আমরা করি, বানাই। প্যাটার্ন থাকে একটা। যেমন হচ্ছে এই প্যাটার্নটা বোঝার জন্য আসলে আরো দুইটা উদাহরণ নেওয়া লাগবে আমাকে। এটা নিলাম আর এখানে আরেকটা নিতে ধরবো। আসো, বলো। এটা বিস্তৃতি বলো। a টু দি পাওয়ার 4, তারপরে 4 a কিউব b, তারপরে 6 a স্কয়ার b স্কয়ার 4 a b কিউব, তারপরে b টু দি পাওয়ার 4, তাই না? আচ্ছা, আমার বলো তো এটা কি হবে? a টু দি পাওয়ার 5, তারপরে কি লিখবো? 5 a টু দি পাওয়ার 4b, তারপরে 10 আছে, 10 a কিউব b স্কয়ার, তারপরে কি? আবার 10, তাই না? a কিউব, তারপরে এটা, তাই না? হুম। তাহলে এই দুইটার ক্ষেত্রে একদম মধ্যপদটা বলো দি কোনটা হবে? এই যে এটার ক্ষেত্রে এটা না, এটা মধ্যপদ হবে। আর এটার ক্ষেত্রে মধ্যপদ হচ্ছে এই দুইটা। তার মানে কি হচ্ছে যে পদটা যদি বিজোড় হয়, দ্বিপদী ঘাতটা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হচ্ছে একটা। আর দ্বিপদীর ঘাত যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ পাবো দুইটা। ঠিক আছে? তো এখন এইটা আমাদের প্রথম আইডিয়া আইডিয়া যে পদ জোড় হলে, দ্বিপদীর ঘাত জোড় হলে কত পাবো? মধ্যপদ পাবো একটা।
বিজোড় হলে মধ্যপদ পাবো দুইটা, এটা একটা। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কততম পদ। তাহলে এই যে এটার ক্ষেত্রে এটা কততম পদে আছে? এটা হচ্ছে দ্বিতীয়তম পদ, তাই না? এই খালি হয়ে গেছে। দ্বিতীয়তম পদ আর দ্বিতীয় পদ আর কি, তৃতীয়। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা কততম পদ? এক দুই, তৃতীয়, তিনতম পদ। তো এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2/2 প্লাস 1। এটাকে লিখতে পারি 3/2, সরি একটু ভুল হলো, এটার সূত্রটা হলো 2/2 প্লাস 1 লিখলাম, তাহলে আমাদের এটা আসতেছে দ্বিতীয়তম পদ আসতেছে। আর এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 4/2 প্লাস 1। তার মানে আমি যদি এখানে দ্বিপদীর ঘাতটা নিই, আর আমি যদি এই প্যাটার্নে এই সূত্রটা খাটাই, তাহলে আমাদের ওই পদটা বাইরে হয়ে যাচ্ছে যে মধ্যপদটা কততম পদে আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে n যদি জোড় হয়, মানে দ্বিপদীর ঘাত যদি জোড় হয়, জোড় হলে মধ্যপদ কয়টা পাওয়া যাবে? একটি, মধ্যপদ একটি। এবং মধ্যপদটা কি হবে? n/2 প্লাস 1 তম পদ হবে মধ্যপদ। ঠিক আছে? এবার হলো এই যে এটার ক্ষেত্রে যদি n যদি বিজোড় হয়, তাহলে n বিজোড় হলে মধ্যপদ দুইটা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে এই পদটা বের করি। ধরে নাও আমরা যদি এই পদটাই বের করি, তাহলে পরের পদটা কি হবে? যেহেতু মধ্যপদ দুইটা, তো আমরা এই পদটা বের করি, হ্যাঁ? এটা কততম পদে আছে? তাহলে আরেকটা কি হবে? এটা যোগ এটা, পরেরটাই, এর পরের পদটাই। তো এটা কততম পদ? এটা এটা হচ্ছে এখানে দ্বিতীয় পদ। আর এটার ক্ষেত্রে চাই, প্রথমটা যদি আমি বের করতে চাই, এটা কত কত আসতেছে? এটা তৃতীয় পদ আছে। তো এই দ্বিতীয় পদটা কিভাবে বের করতে যাচ্ছি, এটা হচ্ছে সূত্রটা হলো বের করতে পারি 3 প্লাস 1/2। এটা যদি করি তাহলে এই দ্বিতীয় পদ চলে আসবে। আর এখানে যদি করি, এখানে আসবে 5 প্লাস 1/2, তাহলে এই পদটা চলে আসছে। তাহলে যদি n হয়, তাহলে আমি যদি লিখি n যদি বিজোড় হয়, বিজোড় হলে মধ্যপদ পাবো দুটি। একটা কি, আহ একটা হবে দুইটা পদ, তাই না? তো একটা হবে n+1/2 তম পদ, ও তারপরেরটা, তাই না? n+1/2, ঠিক তারপরের পদটা 1। এই যে এই পদটা আর কি, এক যোগ করে দিলে পরের পদটা চলে আসতেছে, এত তম পদ, এর মধ্য। ব্যাস এইটুকুই, খালি এইটুকুই কনসেপ্ট। এখন কোন ব্যাপার না, এখন সব আগের মতোই, সব আগের মতোই। খালি আমরা জাস্ট এইখানে এই দুটো সূত্র দিয়ে কততম পদে মধ্যপদটা আছে এটা বের করবো, তারপর পদ নির্ণয় করতে হবে, এইটুকুই কাজ। ঠিক আছে? এখন বাকি শুধু এটা সূত্র মনে রাখলে হবে। তোমরা সূত্র জানি যে a+b⁴n যদি থাকে, তাহলে কি জানি সূত্রটা, সাধারণ পদ বের করার সূত্র কি, r+1 তম পদটা কি হবে? t r+1 কি ছিল জানি, ncr a⁴n−r b⁴r। এই সূত্রটা জানলে ব্যাস, আমাদের কোন আর কষ্ট করা থাকবে না। আমরা ডাইরেক্ট অঙ্ক করতে পারি এখন। অঙ্ক করি। এটা হলো কেতাবের বই, সমস্যা নেই। এসিও আমাদের বইয়ে ঠিক সেম অঙ্ক আছে, তুমি যদি একটু দেখো খুলে। তো আমরা এই বইটা ফলো করতেছি।
আর 10। হ্যাঁ, কোনটা করবো? আগে প্রথম নম্বরটা করি। এই দুইটা একসাথেই করা যায়। এইগুলা করি। কি প্রশ্নটা কি? মধ্যপদ বের করতে হবে, তাই না? হ্যাঁ, মধ্যপদ বের। তাহলে কি দেওয়া আছে? এইটা দেওয়া আছে a বাই এক্স প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার 2n প্লাস 1। এর বিস্তৃতিতে কি করতে হবে? মধ্যপদটা বের করতে হবে। তাহলে মধ্যপদটা কততম পদে আছে ওটা বের করা লাগবে আগে। তাহলে প্রথমে আমাকে বলো যে এই পাওয়ারটা জোড় নাকি বিজোড়? বিজোড়। তাহলে মধ্যপদ কয়টা পাবো? তাহলে মধ্যপদ দুইটা পাবো। তাহলে কত এবং কততম পদ? সূত্রটা বের করতে হবে। তাহলে মধ্যপদ হবে, আমরা যদি ডিরেক্ট সূত্রটা কি ছিল বলো দি? n প্লাস ওয়ান বাই টু একটা, আর n প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান একটা, দুইটা পদ। তাহলে মধ্যপদ গুলো আসবে দুইটা। তাহলে মধ্যপদ হচ্ছে, পদ হলো, একটা হবে কি 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এত তম পদ। আরেকটা কি আসবে? 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ। ঠিক আছে, এখানে n এর ভ্যালু তো 2n প্লাস ওয়ান। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে তোমার হলো n প্লাস ওয়ান এততম পদ। আর এটা আসবে কি n প্লাস টু তম পদ। এই দুটো হলো। ব্যাস, এখন খালি আমাদের হচ্ছে পদগুলো বের করতে হবে। তাহলে আমাদের টি এন প্লাস ওয়ান তম পদটা কি হবে? 2n প্লাস ওয়ান সি এন। সূত্রটা খেয়াল করো, টি আর প্লাস ওয়ান যেরকম, এটাও ঠিক তাই। তারপর কি আছে? এ টু দি পাওয়ার এক্স বাই, কি একবারে করি নাকি? এন প্লাস ওয়ান এক্স বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখন কি বাকিটা করে দিব না পারবা? একটু ছোট করতে হবে এটাকে। এটা এভাবে রাখে দাও। আর হচ্ছে এ এর পাওয়ার গুলা আর এক্স এর পাওয়ার গুলা নিডিল করতে হবে। সো এখানে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। হ্যাঁ, আর হচ্ছে এটা তুমি লিখলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান, এটাই লিখলা। আর এটাকে লিখলে এক্স টু দি পাওয়ার এন, এটাকে লিখলে এ টু দি পাওয়ার এন। এরপর এক্স এর পাওয়ার গুলো একসাথে করো, এর পাওয়ার গুলো একসাথে করো, পরে যেটা অ্যান্সার আসবে ওইটাই উত্তর। সেম ভাবে এই পরেরটাও, মানে কি এর পরে টি এন প্লাস টু তম পদ, এটা কি হবে? এটা হবে 2n প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান। এক কম হবে তাই না? ঠিক আছে, বুঝছো প্রভু? এগুলো অঙ্ক কিন্তু প্র্যাকটিস করা লাগবে। কারণ এগুলো দেখো, প্রসেস তো সোজা না, প্রসেস তো সহজই আছে, কিন্তু হচ্ছে ওই যে ইয়া ক্যালকুলেশনটা একটু মানে একটু লেন্দি। যেমন এই যে এটা ধরো, এটা ধরো, এগুলো তো করতে তো পারবে কিন্তু লেন্দি না। তো এগুলো প্র্যাকটিস না করলে একটু হচ্ছে পরীক্ষার হলে বা যখন পরীক্ষা দিব তখন হচ্ছে একটু কঠিন লাগবে এটা। তো ওই জন্য প্র্যাকটিস করবা বাসায়। তাইলে পরেরটা পারবা না? পরেরটাতে কি হবে? মধ্যপদটা কি হবে বলো? যেহেতু পাওয়ারটা জোর আছে, তো পাওয়ার জোর থাকলে কি হয়? মধ্যপদ পাবা একটা, সেটা হবে কি এন বাই টু প্লাস ওয়ান তম পদ। এরপরের পদটা বের করে নিলাম এনসিআর, এই সূত্রটা দিয়ে টি আর প্লাস ওয়ান, এই যে আর সাধারণ পদের সূত্রটা দিয়ে। তো এগুলা কি, দেখি কোনোটা কঠিন হলে ওটা করে দিই। তাহলে দশের গুলা পারবা। এই যে এটা একটু বোধহয় ভেজাল লাগতেছে, চার চার নম্বরটা দেখি করে দেওয়া যায় কিনা।
আচ্ছা, এইটা দেওয়া আছে, এটার মধ্যপথ বের করতে হবে। তো এটাকে আমাদের একটু করতে হবে, সাইজ করতে হবে। এইভাবে দেওয়া আছে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, সূত্র ফেলবো আর কি। দেন তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, একবারে লিখি 2n আসবে। এরপর তো পারবাই, মধ্যপথটা বের করতে হবে, যেহেতু জোর মধ্যপথ হচ্ছে একটা পাবা, এরপর বাকিটা বের করলাম। পারবা না স্বর্গ? আচ্ছা, ওকে। এটা হলো বি। এটা করি, যে সি নম্বরটা। কি বলছে যে এফ অফ এক্স যদি এত হয়, এর যদি বিস্তৃতি করি তাহলে মধ্যপদ দুইটির পার্থক্য নির্ণয় করতে বলছে। তো মধ্যপদ দুইটা আসবে স্বাভাবিক, কারণ পাওয়ারটা বিজোড় আছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে যখন এক্স ইকুয়াল টু ওয়ান। আবার এটাও বলে দিছে এক্স ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, তো আগে আগে ওই যে ইয়াটা, ওর উত্তরটা কিভাবে দিছে, সেইভাবে দিছে, ওকে। তো আগে আমরা এক্সটা রেখে পার্থক্যটা কত হয় এটা বের করবো, তারপরে এক্স এর ভ্যালু লাস্টে যায় বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মধ্যপদ দুইটি আগে বের করি। তো কততম এবং কততম পদ পাওয়া যাবে বলো? তো একটা আসবে 15 + 1/2 এততম পদ, আরেকটা কি আসবে 15 + 1/2 +1তম পদ, এইটা। এইটা কত যাচ্ছে, কত রে? 8। আসতেছে 9তম। হুম, এখন পদগুলো বের করো। তাহলে T8 এটা কি হবে? এটা হবে 15C7, তাই না? আর 2 টু দি পাওয়ার কত, 15 থেকে 7 গেলে 8, আর এখানে আসবে -3 x টু দি পাওয়ার কত, 7। এটা একটা, তো এটাকে ছোট করতে হবে আবার। তো 15C7 রাখে দাও, 2 টু দি পাওয়ার 8। আর এখানে মাইনাসটা যদি বাইর করে নিই তাহলে -1 টু দি পাওয়ার 7 লেখা যায়। আর এখানে 3 টু দি পাওয়ার 7, আর এটাকে x টু দি পাওয়ার -7 এভাবে রেখে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে 15C17, মাইনাসটা সামনে নিয়ে আসো, যেহেতু -1 টু দি পাওয়ার 7 আছে বিজোড়, তাহলে মাইনাস থাকে যাবে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 7, এটা থাকলো। আর এক্স এর ভ্যালু যেহেতু আমাদের 1 বলছে, তাহলে 1 টু দি পাওয়ার -7 1ই হবে। তো এইটা একটা আসলো T7, T8 আর কি। তো এবার কি বের করতে হবে? T9। T9 কত আসবে তাহলে? 15C8 2 টু দি পাওয়ার 7 -3 টু দি পাওয়ার 3/8 তাহলে এটা 15C8 2 টু দি পাওয়ার 7 -1 এর উপর যদি তুমি যদি পাওয়ার 8 করো তাহলে 1 থাকে, আর 3 টু দি পাওয়ার 8। আর এক্স এর ভ্যালু যেহেতু 1 বলছে, তাহলে ওটা 1টা বসাই দিয়েছি ধরো। তাহলে এইটা আসতেছে T9 আর কি, 9তম। T9 আর এটা T8। কারণ আমাদের কি বলছে, পার্থক্য নির্ণয় করতে বলছে। ওকে, তো কোনটা থেকে কোনটা বিয়োগ দিব? বিয়োগ দিলে হলো, যেহেতু ডেল পার্থক্য হলো T9, নিলে হলো T9 থেকে T8 বিয়োগ করি, তাহলে 15C7। আচ্ছা, একটু তো ভুল গেছে না, এখানে 8 হবে, এটা হবে। T9 থেকে T8 বিয়োগ দিই,
সরি সরি, কি লিখতেছি, হ্যাঁ ঠিকই তো আছে, T9 থেকে T8 পেয়ে। T9 হচ্ছে কত, 15, C8, তারপর হলো 15 C8 2 to the power 7 3 to the power 8, এটা হয়ে যাবে প্লাস 15 C7 2 to the power 8 3 to the power 7, ঠিক আছে, এরকম কিছু একটা আসবে। And উত্তরটা আমাদের কিভাবে আছে, 5 15 C7 2 to the power 7 এইভাবে আছে। ওকে, এটা কমন নিতে পারি, যে অন্য পৃষ্ঠায় করি। ধরো 15 C7টা যদি কমন নেই, তাহলে এটা আসবে 15, আমার কয়েকটা জিনিস কমন নেই, হ্যাঁ, 15 C7 2 to the power 7 আর 3 to the power 7 কমন নিচ্ছি, তাহলে প্রথমে এইটার ক্ষেত্রে কি থাকবে, 15 C8 যেহেতু কমন নিছি, ভাগ করে দিই 15 C7 ইন্টু 2 to the power 7 তো কমন নিছি, তাহলে এখানে 3 থাকে স্যার। পুরো আহ পুরো কেমনে, হ্যাঁ সেম বলতে পারো, সেম বলতে পারো, আমি যেহেতু যোগ করে একই আসছে, হ্যাঁ তাও করতে পারি, সেটাও করা যায়, এটাও করা যায়। আচ্ছা থাক, এটাই করি। আর এখানে কত আসবে, আলটিমেটলি এটা 1 আসবে, ঠিক আছে না, যেহেতু পুরো 1ই আসবে। আর এখানে আসবে 2। তো একটা তুমি যেটা বললা সেটা করা যেতে পারে, এইটার মান আর এটার মান একই আসবে, ক্যালকুলেটর দিয়ে করা যায়, তাহলে এখানে আসবে 3 + 2। অথবা তুমি ওই যে ওই সূত্রটাও কাজে লাগাইতে পারো। কোনটা সূত্র, ওই যে এ এক কম, যে NCR+1, এই যে এটা সূত্র আমরা করলাম না, NCR NC R-1, তাহলে N+R-1/R, এটা সূত্র দিলেও এখানে 1ই আসবে। তাহলে এখানে বুঝতেছো, এখানে আসবে, যদি 1 আসে, তাহলে এখানে থাকে 3 + 2, 3 + 2, তাহলে এটা আসবে 5। এটা উত্তর, মানে উত্তর এইভাবে আছে। তুমি চাইলে সবকিছু মান বসাই দিয়ে একটা বিরাট বড় মান আসতো, বিরাট বড় মানই তো আসবে তাই না, 2 to the power 7 3 to the power 7 অনেক বড় একটা মান, তো সেটাও বসাইতে পারো, অথবা এটা যেভাবে আছে এখানে এরা করছে ওভাবে করে দিলাম। আচ্ছা, এরপরে কি বলছে, n এর উপর কোন কোন শর্ত আরোপ করলে এর একটি মধ্যপদ থাকবে, আচ্ছা, n এত হলে মধ্যপদের মান নির্ণয় করো। তাহলে পরেরটা তো পারবা, যে n এর মান যদি 21 হয় তাহলে মধ্যপদটা কি হবে, এটা তো বেরই করতে পারবা। এখন এখানে বলছে যে n এর জন্য, কোন শর্ত আরোপ করলে এর একটি মধ্যপদ থাকবে। সো এর একটি মধ্যপদ থাক মানে n এর মান কি হতে হবে, আহ বিজোড় হতে হবে, সম্ভবত এটাই চাইছে, যে সরি জোড় হতে হবে, এটাই চাইছে যে n জোড় হতে হবে, n যদি জোড় হয় তাহলে এর একটি মধ্যপদ থাকবে। আর n এর পরেরটা তো ইজি, তো এটা বাদ দিলাম। এবার কি কোনটা করব, নম্বরটা দেখি, m equal to এত হলে মধ্যপদের মান এত। আচ্ছা, এটাও কিন্তু ইজি, যে এটা একটু ওই যে একটু বিটকুটে করে লেখা আছে, কিন্তু এটাও সহজ। নম্বরটা করি। আচ্ছা, কোনোটা যদি মনে হয় যে একটু পারবো না, তাহলে আমাকে বলবা, করে দেবো। আচ্ছা, হ্যাঁ, এইটাতে কি করতে হবে, যে m এর মান যদি 2n হয়, তাহলে মধ্যপদ এর মান নির্ণয় করতে হবে। তো m 2n মানে কি, আমাদের মূলত এই জিনিসটার মধ্যপদ বের করতে হবে, 2y 2n, এটা মধ্যপদ বের করতে হবে। ওকে, তো এখন এটা অবশ্যই জোড়, জোড় হলে মধ্যপদটা কি হবে, মধ্যপদ হবে টু এন
2n/2 প্লাস 1 তম পদ, তাহলে এটা কত আসবে n+1 তম পদ। এততম পদে মধ্যপদটা পাওয়া যাবে। তাহলে tn+1 কি হবে? 2n cn 1 লেখা না লেখা একই ব্যাপার, 2 y n। এটা কি আসতেছে? 2n cn 2n y n। তো হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের তো ওভাবে দেয়নি, এর একটু আলাদা ভাবে দেওয়া আছে। এই যে, তো মানে আমাদের y n তো আছে, এইটা মিলে নেই আর এই যে সামনেরটা, তাহলে 2n cn এটাকে আমরা সূত্রটার মধ্যে ফেলে দিতে পারি। আর একটা সূত্র আছে, বলো তো কি হবে সূত্রটা? এনসিআর এর যে সূত্রটা ওটাই হবে আর কি। কি সূত্রটা কি? এনসিআর এর সূত্রটা কি বলো, মনে নাই? n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, এটা না? এখন আমরা এটাই ফেলি এখানে, 2n ফ্যাক্টোরিয়াল, এখানে কি হবে? n 2n মাইনাস n একবারই করি, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 2n y n। সর্ব কি বুঝতেছো? আচ্ছা, এখনো কাজ শেষ হয়নি। আচ্ছা, 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল মানে কি? 2n ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 হতে 1 2 3 4 5 করে 2n পর্যন্ত গুণ। তাহলে আমরা ওটাকে ওভাবে লিখি, যেমন হলো 1 ইন্টু 2 ইন্টু 3 টু ডট 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 2n পর্যন্ত। আচ্ছা, এখানে দেখো 1 3 5 আছে, মানে বিজোড় গুলো একসাথে করছে। তো আমাদের এখানে 1 2 3 4 5 করে করে 2n পর্যন্ত আছে। তাহলে আমি যদি এখান থেকে বিজোড় গুলো আলাদা করি, তাহলে এরকম হবে 1 3 5 করে বিজোড় পর্যন্ত, তার মানে 2n মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে না? আর জোড় গুলো যদি লিখি তাহলে এখানে হবে 2, তারপর 4, তারপর 6 করে 2n পর্যন্ত। এই দুইটা এইভাবে লেখা যায়। এটা কি বুঝছো স্বর্গ? হুম। তো আমাদের কিন্তু এইটা চলে আসছে, এই যে এইটুকু চলে আসছে। নিচে n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার আছে, খালি আমাদের এই যে এই পোর্শনটা নাই, এটাকে বাদ করতে হবে। তো এটাকে এইভাবে লেখা যায়, 1 3 5 করে 2n মাইনাস 1। তো এখানে কিন্তু 2 আছে, এখানে 4, এখানে 6, তাই না? তো তুমি চিন্তা করো, আমি যদি এই 2 থেকে প্রত্যেকটা পদ থেকে, মানে 2 4 6 8 যতগুলা তুমি সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 2 কমন নেই, ঠিক আছে, তাহলে কতগুলা 2 পাওয়া যাবে? n সংখ্যক 2 পাওয়া যাবে। তাহলে সেগুলোকে আমি কি লিখতে পারি? 2n, আর বাকি এখানে লিখতে পারি 1, এখানে লিখতে পারি 2, এখানে লিখতে পারি 3 করে n পর্যন্ত। দেখো তো এটা কি বোঝা যায়? এটা কি বুঝছো? 2 4 6 8 প্রত্যেকটা থেকে কিন্তু 2 করে যদি কমন নাও, মানে 2 করে বাইর করে দাও, তাহলে তোমার কতগুলো 2 পাবা? n, যেহেতু 2n পর্যন্ত আছে, তাহলে n সংখ্যক 2 পাবা। n সংখ্যক 2 কে কিভাবে লেখা যায়? 2 এর গুণফলকে 2n লেখা যায়, ইন্টু 1 2 3 এইভাবে। দেখো বুঝতে পারো কিনা বলো? মানে 2 আছে, 4 আছে, তারপর হচ্ছে ধরো 6 আছে। তুমি যদি এইভাবে 2 কে এইভাবে লেখো, 2 ইন্টু 1, তারপর হচ্ছে এই 4 কে লেখো 2 ইন্টু 2, আর এই 6 কে লেখো 2 ইন্টু 3, মানে এটা আর এটা, তাহলে এখানে কয়টা 2 আছে বলো তো? কিউব ইন্টু 1 2 3, 2 কিউব, এইভাবে লেখা যায় না? 1 2 3 কে আবার কিন্তু 3 ফ্যাক্টরিয়াল লেখা যায়, এটা আমরা লিখবো পরে। এই এরকম, ঠিক আছে? সো এটা ওরকমই আর কি, 2
4 6 করে করে 2n পর্যন্ত আছে। তো এটাকে লিখতে পারি 2 n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তো এটা এখানে এটাই করবো আর কি, এর তো যাবে নাই। 1 3 5 ডট ডট 2n minus 1 n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, এখানে 2 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার n, এটাকে 2n লেখা যায়। এখানে একবারে করে দিই, এই যে 1 2 3 n পর্যন্ত এটা n ফ্যাক্টোরিয়াল, উপরে n ফ্যাক্টোরিয়াল নিচে n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার ছিল, তাহলে কাটাকাটি যদি করে দাও তাহলে নিচে শুধু n ফ্যাক্টোরিয়াল থাকবে আর এখানে y টু দি পাওয়ার n। তো এটাই কিন্তু মনে করতে বলছে। অনবশ্য করে কি আছে, আমি তো বললাম ই করছি এফ এত হলে, মানে এটা এটা আছে বলছে যে এইচ অফ এক্স টু দি পাওয়ার কিউবের বিস্তারের মধ্যপথ সমূহ বা মধ্যপথ নির্ণয় করতে হবে। আচ্ছা, এইচ অফ এক্স এর উপরে কিউব আছে, তো এইচ অফ এক্স হচ্ছে 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব। এটা কি বলো দি? এটা একটু শর্ট, এটা কি, এটা সূত্র না? এটা কি আসলে? এটাকে ছোট করে বলার চেষ্টা করো, এটা আসলে কি? এইচ অফ এক্স এটা দিছে 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব। এটা আর কিছু না, এটা তো 1 মাইনাস এক্স হোল কিউব, তাই না? এটা তো তোমাদের বলছে এইচ অফ এক্স, এটার উপর আবার কিউব করতে বলছে। তো এইচ অফ এক্স হচ্ছে 1 মাইনাস এক্স কিউব, সেটার উপর কিউব, তাহলে এটা আসতেছে এটা। এখন এইটার মধ্যপথ নির্ণয় করতে বলছে, তো মধ্যপথ অবশ্যই এখানে দুইটা পাবা, সূত্র ফেলবা, কততম পদ বের হবে তার পদগুলো বের করে দিবা। পারবা? পারবো। দুই নম্বরটা আশা করি পারবা। এন এর মান 9 আর 12 হলে মধ্যপথগুলো বের করতে হবে। দেখাও যে এইচটা বলতেছি, দেখাও যে যদি এন জেড হয়, পূর্ণ সংখ্যা হয়, তাহলে মধ্যপথ হবে এই জিনিসটা। তো এটা কাইন্ড অফ একদম সিমিলার হচ্ছে আমি একটু আগে যেটা করলাম ই নম্বরটা। দেখো আমি যদি একসাথে দেখাই, এই যে মানে ওই প্যাটার্নে অঙ্কটা করতে হবে। যে তুমি যদি এটার দিক দেখো, এই যে এইটা দেখো আর এইটা দেখো, এই যে এইটুকু পর্যন্ত দুইটার জন্য সেম এটা, বাকি এইটুকুতে একটু ইয়ে আছে, এটাও আসলে সেমই, ঠিক আছে। মূলত তোমাকে কাজ কিন্তু এটাই করতে হবে যেটা আমরা করলাম, হয়ে গেল। এখানে তো এইটুকু ক্যালকুলেশন সেম হবে আর কি, মানে এইটুকু ফিক্স থাকবে, এটুকু ফিক্স থাকবে, এইটুকু সরি, হ্যাঁ এইটা আলাদা হবে, এটা আলাদা হবে, বাকি সেম ক্যালকুলেশন যদি করো তাহলে এটা মিলে যাবে। এটা একটু বাসায় ট্রাই করিও, না পারলে এরপর দিন করে দিব। তো আমি এরপরটা দেখি। দেখো যে নম্বরটাও ঠিক একই টাইপের ম্যাথ। এ এর মান বলে দিছে 1, বি এর মান -2, তাহলে এটা হচ্ছে 1 -2x টু দি পাওয়ার 2m এর মধ্যপদ নির্ণয় করতে হবে। সো মধ্যপদ m প্লাস 1, এরপর বাকিটা ক্যালকুলেশন। সো পারবা তো নাকি? অর্ণব? হুম? সর্ব পারবা? আমি আমি আর কি মানে তোমাদের করতে বলতেছি, নাহলে করে দিতে হবে। আচ্ছা, করিও বাসায় চেষ্টা করি, এরপরে আমি একটু সামনে যাবো। এখানে মধ্যপথ নিয়ে এগুলো, হ্যাঁ, মধ্যপথ তো এই যে জিনিস পারবা পারবা। এরপর হচ্ছে যেটা আছে পদ সংখ্যা নিন।
পদ সংখ্যা নিলাম। পদ সংখ্যা কোনো ব্যাপার না, এটা হচ্ছে এই যে একটা জিনিস খালি দেখতে হবে। আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার এর পদ সংখ্যা বের করি, তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা অলরেডি আমরা ওই প্রথম লেকচারে বলছি যে দ্বিপদীর ঘাত যদি n হয় তাহলে পদ সংখ্যা কত হবে বলো দি। বলবো n প্লাস, ঠিক না? এটা একটু দেখলেই বোঝা যায়। a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিউবের ক্ষেত্রে দেখো 4টা, 4 এর ক্ষেত্রে দেখো 5টা। সো দ্বিপদীর ঘাত n হলে পদ সংখ্যা হবে n প্লাস 1, এইটুকুই। আচ্ছা, আর যদি পদ সংখ্যা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটার পদ সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে এটা তো পারবা। এটা পদ সংখ্যা কয়টা বলো দি? কয়টা পদ আসবে? সূত্রটা মনে নাই? সূত্রটা চিন্তা করো, সূত্রটা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। ছয়টা, তাহলে ছয়টা আছে। তো ধরো এটা যদি বলে সংখ্যা কয়টা, তখন তো পারবা না, তাই না? তো সূত্রটা হচ্ছে, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো পদ সংখ্যা বের করার। পদ সংখ্যা হবে পদ সংখ্যা পি হলো দ্বিপদীর ঘাত, দ্বিপদী না মানে এই যে যেই সূচক থাকবে, সূচক। কিউ হলো যততম, মানে যতগুলো পদ থাকবে আর কি, যতগুলি পদ। তাহলে এটা বের হয়ে যাবে। যতগুলি পদ বলতে এই যে এ বি সি, এখানে পদ কয়টা? 3টা। তো এইগুলা এইভাবে, তাহলে এটার ক্ষেত্রে ধরুন স্কোয়ার আছে, তো এটার ক্ষেত্রে যদি এই সূত্রটা ইউজ করি তাহলে কি হবে, যে পি এর মান এখানে কত? 2, কিউ এর মান এখানে হলো 3 মাইনাস 1, সি আর কত? 3 মাইনাস 1, তাহলে এটা আসছে কত? আসছে 4c2। 4c2 এর মান কিন্তু 6। তো এইটা আর কি, এটা সূত্র। তো এটা এমসিকিউ তে কাজে দিবে। তো আমাদের এখানে বলতে বলতে তাই জানি পদ সংখ্যাগুলো আসছে বলতে 4 পর্যন্ত করছি। এখানে কত পাই যাবে আর কি, পদ সংখ্যা বলবে যে কয়টা পদ সংখ্যা আছে। এই যে এই যে যেমন 2 এর এই নম্বরটা দেখো, 2 করি আর কি। এই যে এটা ক্ষেত্রে পদ সংখ্যা কত হবে বলো দি, কত হবে বের করার চেষ্টা করো দি। কি পাচ্ছ না? এটা কিন্তু দ্বিপদী করা যায়, তাই না? এটাকে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই 1/y হোল স্কোয়ার লেখা, হোল স্কোয়ার লেখা যায় কিন্তু তারপরে এখানে 8 আছে। তো আমরা এটা লিখতে পারি 16। তো এটা কি? এটা দ্বিপদ। তো দ্বিপদীর ক্ষেত্রে পাওয়ার যদি n হয় তাহলে পদ সংখ্যা কত হবে? 17টা।
ঠিক আছে? এটা এভাবে করতে হবে। আচ্ছা, তো আমরা ২ এর অঙ্কগুলো দ্বিপদী বাদ দিয়ে করবা? করো। ওই সূত্রটা কাজে লাগাও। কি হবে? ৮ প্লাস হচ্ছে ৩ মাইনাস 1 সি এভাবে কি আসবে? আচ্ছা দেখি। সি আ 2 তাহলে এটা কত আসতেছে? NC2 এটা আসতেছে কি? এটা আসবে না বোধহয়। আল্টিমেটলি এটা একটা দ্বিপদী কিন্তু এটা বহুপদী না। সরি, কারণ এখানে হচ্ছে এই 2 টা এটা একটা ধ্রুবক পদ। মানে ধ্রুবক আরকি। ঠিক আছে? সো এটাকে বহুপদী আনে তারপর করিও। ওভাবে এটাতে বোধহয় হবে না। ওই সূত্র দিয়ে এখানে হচ্ছে না। আচ্ছা। আর ২ গুলো করি আমরা আজকে। ২ এ কি আছে? ২ বি নম্বরটা দেখি। a প্লাস x টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে x কিউবের সহগ যদি ১৬ হয় এর মান নির্ণয় করো। সহজ তো। x কিউব যেটা তোমার কাছে কোডটা বের করবা, তারপর ওইটার সহগটা ইকুয়াল টু 16 ধরবা, তাহলে এর মানটা বের হয়ে যাবে। এরকম অঙ্ক তো আমরা করছি। আচ্ছা করো তো এটা। বি নম্বরটা করো। আচ্ছা তোমরা কি আগে অঙ্কগুলো প্র্যাকটিস করছিলে আজকে? মনে আছে? অনেকে কিন্তু করি না। সর্ব আচ্ছা তাহলে বি নম্বরটা দেখো। 4 এখানে এর অ্যান্সার আসে 4। a ইকুয়াল টু 4 আসে কিনা আমাকে একটু বলো। অন করো তো। সহজ অঙ্ক। কিভাবে করতে হয় বলো দি? এক্স কিউবের সহগ বের করতে হবে। সহজ করে করা যায়। এক্স কিউব, দেখো আমি এটা এইভাবে করতে চাচ্ছি আর কি, যে দেখো মানে পদটা কি হবে? পদটা আহ, এ আর এক্স এর গুণফল হবে তাই না? তো এখানে বলছে এক্স কিউবের সহগ। তো এক্স কিউব যদি হয় তাহলে এখানে এই পদে এক্স কিউব কিন্তু এটা যদি কিউব ধরি তাহলে এটা কিন্তু আলটিমেটলি যেহেতু ৪ এখানে কিন্তু 1 আসবে, তাহলে 4c3 এইভাবে লেখা যায়। এটা কি বুঝছো? এই জিনিসটা লেখা যায়। আচ্ছা বের হইছে? এটা তো পিছিয়ে। 4c3 ইকুয়াল টু 4c3 a ইকুয়াল টু হচ্ছে আমাদের 16 বলে দিছে, তো এর ভ্যালু বের করতে হবে। তো 4c3 মানে বোধহয় 4 না? তো 4। ঠিক আছে, এইভাবে করতে পারি। মানে এই যে পদটা মানে এক্স কিউব যততম পদে আছে, এক্স কিউব হচ্ছে আলটিমেটলি এখানে তৃতীয়তম পদে আছে। তৃতীয়তম কারণ ৪তম পদে থাকবে। তো এখানে এই যে পদটাতে এক্স এর উপর যে পাওয়ারটা এখানে কিউব হবে। মানে তুমি যদি এই সূত্রটা করো এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর করো, মানে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে, তাহলে এইভাবে তুমি যদি করো এখানে আর এর ভ্যালু কিন্তু এখানে 3 আর কি। ঠিক আছে, বাকি তো হয়ে গেল, এন এর ভ্যালু দেওয়া আছে 4। আচ্ছা, এখন হলো বিস্তৃতি যেটা আছে সি নম্বর গুলো তুমি দেখো বিস্তৃতি করতে বলছে। এক্স প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি করতে বলছে, আর এখানে এই জিনিসটা বিস্তৃতি করতে বলছে। তো বিস্তৃতি তো করা পারবা, সূত্রটা ফেললেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, নর্মাল বিস্তৃতি তো করতে পারবা, সূত্র ফেলতে হবে আর কি। প্রথমটা যদি করো তাহলে এটা কি হবে? 4c 0 x, হ্যাঁ প্রথমে 0 এটা, তারপর 3y টু দি পাওয়ার 4, 4c1 x, 3y টু দি পাওয়ার 3, 4c2 x স্কোয়ার 3y স্কোয়ার
4c3 x, হ্যাঁ, dy টু দি পাওয়ার কি কিউব 4c4 x টু দি পাওয়ার 4 dy, এটা না লিখলেও হয় এটা। এরপর জাস্ট মান বসিয়ে দিতে হবে, ক্যালকুলেশন করতে হবে, বাকিটা করতে হবে আর কি। তো এটা মনে হয় না আসবে কোথাও কোনো পরীক্ষায়, এটা করতে দিবে মনে হয়, জাস্ট প্র্যাকটিসের জন্য করতে পারো। আর পরেরটা যেটা আছে 2 নম্বরটা, ওটাও করা যাবে, ওটা একটু বুদ্ধি করে করতে হবে একটু, কারণ 3টা পদ আছে না, আমরা তো দ্বিপদীর ক্ষেত্রে শিখছি, তো ওটাকে দ্বিপদী বানাইতে হবে। তো এটা একটু কি করা লাগবে, তো এক্সট্রা কমন নিতে পারো, তো 1x মাইনাস 2x স্কোয়ার বা 4, তারপর কি করলা, x টু দি পাওয়ার 4টাকে আলাদা করে দিলা, 1 প্লাস এক্স মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 4। এখন তোমাকে যেটা করা লাগবে, x টু দি পাওয়ার 4 তো থাকবে, এখন এই জিনিসটার বিস্তার করলে হয়ে যাচ্ছে আর কি। সো এটাকে দুইটা পদ হিসেবে ট্রিট করা লাগবে, একটা পদ তোমাকে ধরো 1, আর একটা পদ ধরো এই পুরোটাই, করে অঙ্কটা করা লাগবে। কারণ x টু দি পাওয়ার 4 রাখলাম এই। সো এটা করবা কিভাবে, প্রথমটা কি হবে, 4c0, তো প্রথম পদটা তো 1, তো 1 এর উপর যেটাই পাওয়ার থাকবে থাকবে। সেকেন্ড পদটা নিয়ে কাজ করি, তো প্রথমে সেকেন্ড পদে কি হবে, পাওয়ারটা সর্বোচ্চ, তাই না, তারপর আস্তে আস্তে করে পাওয়ারটা কমবে, 4c1, ঠিক লিখলাম কি, একদম বোধহয় ভুল লিখছি এখানে, এই এখানে তো ভুল করছি, এখানে 4c, এখানে 4 হবে, এখানে 0 হবে, একটু 4c1 4c3, প্রথম পদে পাওয়ারটা কমবে, দ্বিতীয় পদে পাওয়ারটা বাড়বে, সরি সরি, 1 হবে, ঠিক আছে, 4c3 এটা 1, 4c4 এটা 0, এবার ঠিক আছে, সরি, হ্যাঁ, তাহলে প্রথম পদে প্রথমে এটা পাওয়ার, দ্বিতীয় পদে প্রথমে কি হবে, 0, তারপর 4c1 স্কোয়ার, 4c2 স্কোয়ার না 1, তারপর 4c4, ঠিক আছে। এখন কিন্তু আরো কাজ আছে, এটা তো সোজা, এটা 0 মানে এটা 1, 4c0 মানে এটা ইয়ে আসবে, 1 আসবে, 4c1, তারপরে এখানে এটা গুণ করে দিবা, এখানে স্কোয়ার থাকলে এটাকে বিস্তার করতে হবে, এটাকে সূত্র ফেলতে হবে, এখানে আবার আরেকটা বিস্তার করতে হবে, সো সিকোয়েন্সিয়ালি জিনিসটা আসতে আসতে হবে। তো এগুলা পরীক্ষায় আসবে না, ঠিক আছে, তাও করলে করতে পারো, এটাই আমি আর করে দিচ্ছি না। So, এখন এই যে এই নিচে যে কয়েকটা প্রশ্ন আছে, এই যে ডি আর ই নম্বর যে প্রশ্নটা আছে, এগুলো একটু আমাদের বোঝা লাগবে, ভালো প্রশ্ন এগুলা, যে প্রথম 3 নম্বরটাতে দিছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এই এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে বলছে। নরমালি আমরা যে অঙ্কগুলো করছিলাম ওগুলা কি ছিল, এটা যদি কাটে দিই, ধরুন এইভাবে আছে শুধু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো, এটা তো ইজি ম্যাথ, কিভাবে করছিলাম মনে আছে, কি করছিলাম অর্ণব, কি করে, হুম, ঠিক আছে, হ্যাঁ, এভাবে করছিলাম যে এক্স টু দি পাওয়ার 7 ধরি আমরা আর প্লাস 1 প্রথম পদে আছে, তারপর এরকম করে করতাম। তা এখন হচ্ছে এখানে দুইটার গুণফল দিছে, এটা সমস্যা না, আর সেকেন্ডটাও ঠিক তাই, সেকেন্ডটা আর কিছুই না, যে এক্স টু দি পাওয়ার এর সহগ শূন্য বলে দিছে, এখান থেকে এ বাই বি এর মান বের করতে হবে। তো এখন এই টাইপের অঙ্কগুলো, এবং তোমার জি নম্বর যে ম্যাথটা আছে সেটাও ওরকম টাইপের ম্যাথ,
এই যে ডি ই আর জি একই টাইপের ম্যাথ। তো এটা আমাদের একটা অ্যাপ্রোচ নিতে হবে এটা ম্যাথ করার। কিরকম অ্যাপ্রোচ? ওকে, ধরো এভাবে আসে, দিয়ে বললো এই রাশিটির, এটা একটা রাশি, এই রাশিটিতে আমি যদি বিস্তার করি, এই রাশির এই বিস্তারে এক্স স্কোয়ারের সহগ কত হবে, যদি এটা বলে আর কি, রাশিটির বিস্তারে এক্স স্কোয়ারের সহগ কত হবে। তো তখন তুমি কি করবা? অবশ্যই তোমাকে পুরো বিস্তারটা করা লাগবে, মানে ওয়ান দিয়ে পুরো এটাকে গুণ, তারপরে এক্স দিয়ে পুরো এটাকে গুণ করে এক্স স্কোয়ার যুক্ত পদগুলো একসাথে করবা, তারপর কি, তারপর সহগটা বের করবা। তো ধরুন আমি যদি তাই করি, তাহলে কি আসবে, 3 + 5x + 6x² 1 দিয়ে গুণ করলে, তারপর এক্স দিয়ে যদি গুণ করি 3x, তারপর কি হবে, 5x² + 6x³। তো আমাদের যে সহগ গুলো আসবে, মানে এক্স স্কোয়ার সহগ, এটা কি হবে, এই যে 5 আর কোথায় 6, তাহলে এক্স স্কোয়ার সহগ আসবে এখানে কত, 5 আর 6 11। তো আমরা এখানে কি করছি বলো দি, আমরা এখানে প্রথমে 1 দিয়ে গুণ করছি, তারপরে এক্স দিয়ে গুণ করছি, তারপরে এক্স স্কোয়ার যুক্ত পদগুলো সবগুলা ইয়া করছি, যোগ করছি। এখন এই কাজটা এই পুরোটা না করেও কি করা যেত না, মানে আমাদের তো শুধু এক্স স্কোয়ার যুক্ত পদটাই ম্যাটার করতেছে, বাকি পদগুলোর সবগুলো কত সেটা তো আমাদের দরকার নাই, বাট সেটা আমাদের জানারও দরকার নেই। আমাদের শুধু এটুকু জানা দরকার যে এক্স স্কোয়ার যুক্ত পদটা কি কি হবে এবং ওটা ওর সবটা কি হবে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এটা কোনটা আমরা করব না, না করেই হলো তোমার এই 5 আর 6 টা বের করবো, যোগ করে 11 করবো, তাই না? তো এখন এটা কিভাবে করা যায়, যে প্রসেসটা আমরা করছি ওইটাই, তো আমরা গুণ করব না, গুণ না করে আমরা এটা বের করব। কিভাবে বের করব, যে এই যে এই রাশিটার বিস্তারে এক্স স্কোয়ারের সহগটা প্রথমে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারটা কোথায় পাবা বলো দি, 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারটা কোথায় পাবা, এই যে 6x², তাহলে এখান থেকে 6 1 দিয়ে গুণ করলে, আর এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারটা কোথায় পাবা, 5 এ 5x² আসবে, তাহলে এখান থেকে 5, তাহলে এটা আসবে 11। মানে আইডিয়াটা কি বুঝছো, যে আমরা গুণ করব না, আমরা জাস্ট দেখবো যে এই প্রথমে এই যে 1 দিয়ে গুণ করার পর এক্স স্কোয়ারটা কোথায় আছে, এক্স দিয়ে গুণ করার পর এক্স স্কোয়ারটা কোথায় আছে, এরপর ওই দুইটা পদের সবগুলো যোগ করে দিব, তাহলে আমাদের ওইটা মানে ওই পার্টিকুলার এক্স এর ঘাতের সবটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরে নাও বললো হচ্ছে, ধরলো এক্স এর সহগ বের করতে বলছে, এক্স এর সহগ আমরা গুণ করব না ধরো, তাহলে এক্স কোথায় পাওয়া যাবে বলো দি, প্রথমে আমি 1 দিয়ে গুণ করলে এক্সটা কোথায় পাবো, 5x এ, তাহলে এখান থেকে নিতে হবে 5, আর এক্স দিয়ে গুণ করলে এক্সটা কোথায় পাওয়া যাবে, এই যে 3 আসবে, এখান থেকে আসবে 3। ঠিক আছে, তাহলে এটা আসবে 8। বুঝছো আইডিয়াটা? হুম, ধরো, হ্যালো, ধরো আসো। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলবা এটা, এটা যদি বিস্তার করি আর কি, বিস্তৃতি করি, তাহলে এক্স স্কোয়ারের সব কি হবে, গুণ করবা না এমনি করে বলো, কি করবো বলো? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এটা করিও না।
কিউব দিয়ে না মাইনাস এ দিয়ে? হুম, বলো। আমি যেভাবে বললাম ওভাবে বের করার চেষ্টা করো। দিয়ে বলো তো কত হয়? 18? আচ্ছা। আর স্বর্গ কত হয়? হ্যাঁ, এটা কিউব। প্রথমটা এটা কিউব। -15? আচ্ছা। স্বর্গ তুমি বলো না কত অ্যান্সার আসবে? হ্যাঁ? বুঝো নেই জিনিসটা? ওকে, আমি করি। হ্যাঁ, করি। আচ্ছা। আচ্ছা। তাহলে দেখো প্রথমে আমি যদি 1 দিই, মানে আমাদের আইডিয়াটা কি ছিল বলতো? আমরা প্রথম যে রাশিটা থাকবে ওটা দিয়ে দ্বিতীয় রাশিটাকে গুণ দিব। গুণ করে করে আমাদের আমাদের কি লাগে, এক্স স্কোয়ার যুক্ত পদটা লাগে না? হ্যাঁ, গুণ করার পর এক্স স্কোয়ার যে পদটা থাকবে সেটা সহগটা নিব খালি আমরা। এখন দেখো 1 দিয়ে যদি এটাকে গুণ করি পরেরটাকে, তাহলে এক্স স্কোয়ারটা কোথায় পাবা? 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারটা কোথায় পাবা? এই পদটা, এইটা আর এটা গুণ করলে না, তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ তখন কত আসবে? -5। শেষ। আর তো নাই। মানে 1 দিয়ে গুণ করার পর অন্য কোথাও তো এক্স স্কোয়ার পাবা না। এরপর 3x দিয়ে গুণ করো। 3x দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার পাবে। ও, সরি। 1 দিয়ে আমিও তো পাগলার মতো বলতেছি। সরি, সরি। 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদই পাবা না। তাহলে ওটার জন্য শূন্য। ওকে, সরি, সরি। 3x দিয়ে গুণ করো এবার। 3x দিয়ে পুরো তিনটাকে গুণ দিবো, এইভাবে না? তো 3x দিয়ে গুণ করলে কোথায় পাবা? এই যে এইখানে। তাহলে এইটা আর এটা গুণ করলে তুমি এক্স স্কোয়ার পাবা। তখন সবটা কত আসবে? 3 আর -5, তাই না? এটাই হবে এক্স স্কোয়ার সহগ তখন। আর এই 6x³ দিয়ে গুণ করলে তো কোথাও তুমি এক্স স্কোয়ার পাবা না। তাহলে তোমার অ্যান্সার কত আসবে? -15। বুঝছো স্বর্গ? বুঝছো? তাহলে এটা করো। এটার বিস্তৃতিতে তুমি বের করবা x³ এর সহগ। -4। আচ্ছা। তো -4ই হবে? হুম, 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 ঠিক আছে। তাহলে প্রথমে 1 দিয়ে গুণ করবো। তো 1 দিয়ে গুণ করার পর x³ দরকার তোমার। তো ওটা কোথায় আসতেছে? 1 আর 6 x³ বললে তাহলে তোমার এখানে সহগ x³ এর সহগ কত হলো? 6। আর -2x দিয়ে গুণ করলে x³ কোথায় পাবা? ওই যে এইটা আর এটা গুণ করলে, এটার সাথে গুণ করলে, তাহলে তখন আসবে কত? তুমি যদি করো, এটা আসবে 10। -10 আসতেছে। তো এটা আসবে -4। তো এই তো, এটা যদি তুমি বুঝে যাও তাহলে এখন আমরা অঙ্ক করতে পারবো। আরেকটা খালি আছে। আরেকটা হচ্ছে, ধরো এরকম যদি আমি চিন্তা করি, 16 এর বিস্তৃতিতে 10 এর সহগ কত? এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ কত? বলো দি, পারবা তোমরা বলতে? এটা 10 এর সহগটা কত আসবে? x⁻10 এর সহগ কত আসবে?
এটা কিন্তু 16 সি 10 10 10 16 সি 10 9 না 16 সি 10 কেন কেন আসবে? তুমি যদি ধরো আমি ছোট একটা করি 5 করি, এই এন সি 0 1 এর আচ্ছা 1 টাও দিয়ে দিই, হ্যাঁ এন সি 0 এখানে কত 5, এখানে কত হবে x টু দি পাওয়ার 0, তারপর এন সি 1 1 টু দি পাওয়ার 4, আরে x 1 এন সি 2 1 কিউব স্কোয়ার এন সি 3 1 এন সি 4, রাইট এন সি 3, ঠিক আছে 2 x কিউব এন কেন লিখতেছি, সরি সরি এন হবে না, এগুলো তো সব 5 হবে, সরি 5 5c0 5c1 5c2 5c3 5c4 5c5। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, তোমার যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন বা 1 প্লাস এক্স টু দি পাওয়ার সামথিং এর বিস্তৃতি করতে বলে, সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার সামথিং এর আহ, কি বলে সহগটা ইজি। জাস্ট তোমাকে ঘাতটা দেখতে হবে, এক্স এর উপর ঘাতটা কত আছে, বাকি তুমি বের করতে পারবে। যেমন এই যে দেখো এক্স স্কোয়ার যখন ছিল 1, 1 এর উপর কিউব থাকলে তো 1ই হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। সহগটা তখন কত দেখো, 5c2 এক্স স্কোয়ার যখন এক্স কিউব যখন এই যে কিউব যখন তখন এটা কত 5c3। তো এরকম করে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 16 সেম ভাবে যদি এক্স টু দি 10 বলে তখন এটা কি হবে 16 সি 10। বুঝছো ব্যাপারটা? আর তুমি যদি এই সূত্রের সাথে রিলেট করো, এনসিআর 1 টু দি পাওয়ার n মাইনাস আর বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এটাই না? তো এখানে এক্স টু দি পাওয়ার আর এর এখানে যেটাই ঘাত থাকবে সে এই সহগটা হবে এই পুরোটা, তো 1 এর উপর কোনো কিছু মানে তো 1, তো সহগটা কিন্তু এনসিআর হবে। ঠিক আছে, মূলত এটা হচ্ছে, তুমি যদি মনে রাখতে পারো তাহলে হয়ে গেল যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সবটা এনসিআর। ওকে, তো বাকি এখন তোমাকে আমি যে কোনো বলি বের করতে পারবে না। এখন খালি আমাকে এটা বলবো তুমি, যে আমি যদি এখানে মাইনাস নিই আর কি, ধরো মাইনাস নিলে তাহলে কি চেঞ্জ আসবে? 1 মাইনাস এক্স ধরো, একই প্রশ্ন 16 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 9 ধরো, 9 এর সহগ কত, এটা বলো দি কি হবে? এখানে কিন্তু তখন একটা মাইনাস আসবে, তাই না? এখানে কিন্তু তখন একটা মাইনাস আসবে। মাইনাস আসবে কি, হ্যাঁ মাইনাস আসবে, কারণ কারণ তখন সহগটা কি হবে এক্স টু দি পাওয়ার আর, এই যে এই জিনিসটা, তাহলে এখানে যেটা হবে 16 সি কত 9 বলছি না, তাহলে 9ই হবে। এখানে মাইনাস 1 এর উপর পাওয়ারটা দেখো 16 মাইনাস 9 আসবে, তো 16 মাইনাস 9 কত 7 না? তাহলে এই যে এইটা এক্সট্রা করে আসবে তখন আর কি। 1 থাকলে এখানে যখন আমি ঠিক লিখছি, হ্যাঁ ঠিক আছে না, একটু ভুল বলছি, 9 9 আসবে আর কি, মানে শখটা আর কি, শখটা বের করতেছি। হ্যাঁ মানে আলটিমেটলি তুমি যদি এক্স টু দি পাওয়ার 9 তোমার পরটা বের করো, তাহলে কি হবে 1 টু দি পাওয়ার 7 মাইনাস এক্স টু দি পাওয়ার কি 9 না? এখন 16 সি 9, এটা তো 1 থাকুক, এইখানে একটা মাইনাস আসতেছে না, এটার উপর কিন্তু এই পাওয়ারটা দিতে হবে। আর তোমার তো সব দরকার, তো তোমার এইটুকু নিয়ে কাজ। তো তোমার যদি এটা না বুঝো, খালি এটুকু বুঝো যে এখানে যেহেতু মাইনাস আসবে তখন তোমার কি করতে হবে, -1 নিয়ে ওইটার উপর এই ঘাতটা দিতে হবে 9। এইভাবে আস্তে আস্তে ওটা আমি বললাম তোমাকে, যে এই এক্স মাইনাস এক্স এর জন্য এই যে একটা মাইনাস আসবে এখানে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো তো, এক্স মাইনাস ধরানো এরকম আছে 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর
সহগ বের করতে হবে। কি হবে বলতো? -1 একটা আসবে, এর উপর পাওয়ার 8, বাকি 12c8। বুঝছো স্বর্গ? আচ্ছা, অর্ণব, বুঝছো -1টা কই কিভাবে আসতেছে? আচ্ছা, হয়েছে। তাহলে এবার আমরা যে দুইটা কনসেপ্ট শিখছি ওই দুটাকে এবার মার্জ করে দিব। হুম, দুটাকে মার্জ করে দিব, তাহলে দেখি কি রকম হয়। তো আমি এটা বের করতে বলতেছি তোমাকে, 1 + x আর 1 + x। আচ্ছা, এটা তো একই হয়ে গেল, মাইনাস দি 1 + -x = 7 ধরো। এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, কিউব, এটা কিউব। এটা বের করবো। তো এটা আমি করতেছি, আমি করব, এরপরটা তোমরা করবো। ওকে। তো আমাদের কি করবো বলো? আর শুধু এটা যদি বলতো তাহলে এটা তো সহজ ছিল। এটা বললে এটা সহজ ছিল, কিন্তু এটা বলেনি, আমাদের সামনে একটা গুণ আছে। আচ্ছা, তো তোমার এক্স কিউবের সহগ লাগে, তুমি এটাকে যদি বিস্তার করো তাহলে কি পাবা? এক্স 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 স্কোয়ার, এক্স কিউব, হ্যান ত্যান সবই পাবা। আচ্ছা, তাহলে মনে করো যে তুমি এটা বিস্তার করে ফেলছো, করার পর তুমি এই জিনিসটা গুণ করবা এইটার সাথে। সো মানে তোমার হচ্ছে এক্স কিউবের এই বিসিতে এক্স কিউবের সহগটা আসলে কি আসবে বলো তো? দুইটা জিনিস আসবে, যে 1 - x⁷ এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ যোগ 1 - x⁷ এর বিস্তৃতিতে, মানে এই জিনিসটার বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ, এই দুটো হবে কিন্তু যোগ। ঠিক আছে? কারণ তুমি যখন এটা বিস্তার করে ফেলবা 1 - x⁷, তারপর এটা ওয়ানটা যখন গুণ করবা তখন এক্স কিউবটা কোথায় থাকবে? যেখানে এক্স কিউবটা আছে ওখানে। আবার তারপর তো এক্স দিয়ে তো গুণ করবা, তখন এক্স কিউবটা কোথায় পাবা বলো তো? এর বিস্তৃতিতে যেখানে এক্স স্কোয়ারটা আছে। তো এই দুইটা, তাহলে 1 দিয়ে গুণ করলে এক্স কিউবের সহগটা, আর তারপর যোগ নিতে হবে এক্স দিয়ে গুণ করলে এই যে এক্স স্কোয়ার সহগটা, দুটো যোগ হবে, তাহলে তুমি এর টোটাল বিস্তৃতিটাতে এক্স কিউবের সহগটা পাবা। তো এই জিনিসটা কি বোঝা গেছে? আমরা এটাই তো করতেছিলাম। তাহলে আমি যদি করি, তাহলে এইটার বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, এটা কত হবে? একটু আগে আমরা দেখলাম সেটা হবে 7c3। মাইনাস আছে তাই না? তাহলে এখানে একটা -1 টু দি পাওয়ার কিউব নিতে হবে, যোগ এইটার বিস্তৃতিতে এক্স স্কোয়ার সহগ। এক্স স্কোয়ার সহগ কত হবে? 7c2 - 1 টু দি পাওয়ার স্কোয়ার। দেখো বুঝো কেন? বুঝাতে পারছি কি? বুঝছো এটা? অন্য, সরি, স্বর্গ। বুঝছো? মনে তো হয় না। আচ্ছা, বলো তো এটা কি হবে? x⁴ এর সহগ বের করতে হবে, এর বিস্তার যদি করি, বিস্তৃতি যদি করি। কি আসবে?
হুম, স্বর্গ কি এটাই হবে নাকি? এত মাইনাস কেন? কারণ এই যে এক্স এর আগে এখানে একটা মাইনাস আছে। কিউব কেন? কারণ হ্যাঁ, আর হচ্ছে 4 কেন? কারণ 1 দিয়ে গুণ করলে যেখানে এক্স টু দি পাওয়ার 4 আসবে ওখানে ওটা শক নিতে হবে। আর এক্স দিয়ে যখন গুণ করবা তখন তোমাকে ওই পরের এর বিস্তৃতিতে যেখানে এক্স কিউবটা আছে সেটা নিতে হবে। তার শকটা নিতে হবে, ঠিক না? দেখো জিনিসটা ভিজুয়ালাইজ, মানে জিনিসটা একটু ফিল করতে হবে আসলে কি বলছে এটা। এই যে ধরুন আমি যদি এটাই করতাম 1 + x নিতাম, হ্যাঁ, এই যে এটার ক্ষেত্রে, তো তুমি তখন ধরে নাও এক্স স্কোয়ার স্টক বের করতে বলছো, তা প্রথম 1 দিয়ে গুণ করবা, 1 দিয়ে গুণ করে তুমি তুমি ধরবা কত, 5c2, এটা হবে 5c2 যোগ এক্স দিয়ে যখন গুণ করবা তখন তোমাকে নিতে হবে এইটা, তখন এটার ক্ষেত্রে এক্স দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে স্কোয়ার, তখন হয়ে যাবে 5c1। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা তাহলে আমরা এখন বইয়ের অঙ্কটা করি। 35 আসছে, দেখি আমাদের 35 আসে কিনা। তো এটা হচ্ছে আমরা যেভাবে শিখলাম ওইভাবে তো নাই। হ্যাঁ, এভাবে করা যায়? করি। 1 - x 8, 1 + x 7। তো এই 1 - x টা বাইর করলাম, এটাকে লিখলাম 1 - x 7, 1 + x 7, 1 - x থাকুক। এখানে 7টা যদি উঠাই দিই, 1 + a + b এর সূত্র পড়ে, a² - b² সূত্র। দেখো লিখতে পারি কিন্তু। তো আমাদের ফর্মে কিন্তু চলে আসছে। এখন তোমরা আমাকে বলো যে এটা 35 আসতেছে কিনা। করো, করে বলো আসলে আসছে কিনা। একটু কিন্তু ডিফারেন্ট আছে। দেখো আমরা যেভাবে শিখছি ওভাবে করি। এটা যখন বিস্তার করবা সেকেন্ডটা, হুম, সেকেন্ডটা বলো কিছু বলবা। আমরা যখন বিস্তার করবো পরেরটা, ওখানে কিন্তু এক্স স্কোয়ার হয়ে আছে। আচ্ছা বিস্তার করলে প্রথমে আমরা 1 দিয়ে যখন গুণ করব, তো ওইটার বিস্তারে যেখানে x⁴ আছে সেটা নিতে হবে, তাই না? তো ওইটা বিস্তার করলে x⁴ তুমি পাবা না ওইটার বিস্তারে, মানে x² আছে, তুমি কোনোভাবে x⁴ আসবে না ওখানে। সো আলটিমেটলি 1 দিয়ে গুণ করলে কোনো x⁴ যুক্ত পদ পাবা না। তো পাবা না মানে কি, ওখানে জিরো, মানে ওখানে মানে 1 দিয়ে গুণ করলে কোনো সহগ পাওয়া যাবে না। তারপর মাইনাস, ওই যে এক্স এর জন্য একটা মাইনাস, এখন এক্স দিয়ে গুণ করলে কত হবে, x⁴ যেখানে পাবো ওখানে ওইটা হবে তোমার মানে x⁴ যেখানে বিস্তারে পরের পদটার বিস্তারে যেখানে x⁴ থাকবে সেই পদটা তে আমরা পাবো হচ্ছে x⁴টা এক্স দিয়ে গুণ করলে। তো এখন সেটা কোথায় পাবো বলো, এখানে কিন্তু x² আছে, তো এখানে তোমার এটা x⁴ তাহলে কোথায় পাবা, 3তম পদে পাবা। তাহলে এটা হবে 7c3 আর কি, ঠিক আছে? আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, সো মাইনাসের জন্য এখানে একটা এটা নিতে হবে, বুঝছি? 7c3 কেন? কারণ এখানে এই স্কোয়ার আছে যে,
তাই না? তো 3তম পদে তুমি 6 পাই যাবা, মানে x⁶ পাই যাবা 3তম পদে। -1^3 কেন? কারণ এই যে এখানে একটা মাইনাস আছে। আর হচ্ছে এখানে কেন একটা মাইনাস? কারণ এই যে এই একটা মাইনাস। তুমি এখন যদি এটা করো দেখো 35 আসে। বুঝছো? করবো। এটা করি, এটা এটা বলছে যদি এত এত এর বিস্তৃতি করি, এটা সহজ আছে। আর এত এর সব শূন্য যদি হয় তাহলে এ বাই বি এর মান নির্ণয় করতে হবে। মানে এটার বিস্তারে x⁸ এর শখটা আগে বের করব, ওটাকে 0 ধরবো, ধরে এ বাই বি এর মান একটা বের করতে হবে আর কি। করো তাহলে। তাহলে এইটার বিস্তারে x⁸ এর শখ বের করতে হবে। আচ্ছা, তাহলে x⁸ এর শখ একবারে করি। এটা কি হবে? পরেরটার বিস্তারে কথায় কথায় যেখানে x⁸ এবং x⁷ থাকবে, এটা মানে যেটা হবে বিস্তারের কি হবে, x⁸ এর সহগ আর যোগ করব x⁷ এর সহগ। ঠিক আছে না? এটা তো বুঝছো। x⁸ এর সহগটা এখানে কি হবে? এর বিস্তার যদি করো x⁸ এর সহগটা কি হবে? এখন এটা তো আর আগেরটার মতো হলো না। তো এখানে আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে। একই জিনিস আসলে। এখানে x⁸ এর সহগটা বের করা লাগবে। কিভাবে বের করবো? দেখো, এ দ্বিপদীতে কি হবে? দুইটা পদ গুণ থাকবে। এখানে 8 নিলে এখানে কি হবে? 12c8। তো আমাদের তো কিন্তু সবটা লাগে। তো এটা বাদ দাও, এক্সট্রা বাদ দাও। এটা যোগ 12c7 কে, এখানে পাওয়ার কত হবে? এটা যদি 8 হয় এখানে পাওয়ার 7, এখানে পাওয়ার হচ্ছে 8। হ্যাঁ, দিছি দিছি। দেখো এটাই হবে না, দেখো 12 থেকে 8 গেলে ছয়, ছয়, কি যে করি, ছয় ছয়, ছয়, 4, কি করতেছি, সরি সরি, 4। আর এখানে 12c7, তো এখানে হবে 7, আর এখানে হয়ে যাবে কি 5। দেখো এটুকু বুঝছো? শখটা বের করা। আর কেন হলো? প্রথম কথা হলো কেন হলো, তারপরটা হলো কিভাবে বের করলাম। কেন হলো? 1 দিয়ে গুণ করলে x⁸ যেখানে থাকবে পরেরটাতে ওটাই হবে। আর x দিয়ে গুণ করলে x⁷ যেখানে থাকবে। তাহলে এরপর x⁸ এর সহগটা কি হবে ওইটার বিস্তারে? 12c8 a⁴ মাইনাস b⁸ আর x⁷ এর সহগটা হবে 12c7 a⁵ মাইনাস b⁵ হয়েছে। এখন এখান থেকে কি বলছে যে এইটা 0, এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আগে বের করি আগে। 12c8 a⁴ b8 মাইনাস 12c7 a⁵ b⁵। হ্যাঁ, এখানে -1টা বের করো, তাহলে -1 এর পর পাওয়ার 7 মানে -1টা বাইরে হয়ে যাবে। আর এখানে যেহেতু পাওয়ার 8 আছে জোড় পাওয়ার, তাহলে প্লাস হবে। এখন এইটা ইকুয়াল টু 0 বলছে, তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি 12c8 বলছে না x⁸ এর সহগটা শূন্য, এর বিস্তারে আমরা এই দুটো ইকুয়াল লিখতে পারি। যদি শূন্য ধরো ইকুয়াল লেখা যায় তো। তো আমাদের কি বের করতে হবে? a বাই বি এর মান, a বাই বি। ওকে, তো এটা তো সম্পূরক, এই দুটো কাটাকাটি যায়। 12c8 আর 12c7 তো একই। কত ভুল করলাম।
ও না না রে, সাদা আর 8 করে তো হয় না, সরি সরি। তাহলে এখানে এ থাকছে, এ যদি কাটে এখানে এ থাকছে, এখানে যদি কাটে বি থাকতেছে। তাহলে এ বাই বি আসতেছে কত, 12c8 বাই 12c7 নাকি? তো দেখো তো এটা এটা আসে কিনা, 5/8। আমরা এইভাবে বের করতে পারি, 12 - 8 + 1/8, ওই যে সূত্রটা, NCR -1/NCR, n-r+1/r। তো ভয় করলে বোধহয় আসবে, আসছে, এটা অ্যান্সার। ঠিক আছে, এখানে কোনটা সূত্র, NCR-1, NCR n-r+1/r। তো হয়েছে। NCR মাইনাস না এরকম, আচ্ছা সরি। এরপরে কি আছে, আচ্ছা এক্স নম্বরটা করতেছে একটু পরে, জি নম্বরটা আগে দেখো, জি নম্বরটা কি বলছে একটু পড়ো। এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এত এবং এত বিস্তৃতিতে, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এত অনুসারে এক্স কিউবের এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এক্স এর সহগের যদি 6 গুণ হয়, হ্যাঁ, এটা বলে দিছে এন যদি বিলংস টু ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এন এর মান বের করতে বলছে আর কি, এন কত হবে। আর এই মানের জন্য x⁴ এর মান নির্ণয় করতে হবে, মানে এই মানের জন্য x⁴ এর সহগের মান নির্ণয় করতে হবে আর কি, এটা বলছে। তাহলে মেইন কথা হলো যে ওই যে বিস্তৃতিটা দিছে, ওই বিস্তৃতি যদি করো, তাহলে এক্স কিউবের সহগ যেটা বের হবে, ওইটা এক্স এর সহগের 6 গুণ হবে। তাই যদি হয়, তাহলে সেখান থেকে n এর মান আমাদেরকে বের করতে বলছে। n বলে দিছে যে এটা একটা ন্যাচারাল নাম্বার, কোন স্বাভাবিক সংখ্যা। এরপরে বলছে যে x⁴ এর সহগের মান, আসলে x⁴ এর সহগের মান হবে আর কি। x⁴ সহগটা তখন কত আসবে, n এর মান যেটা বের হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো এখন কি মনে হচ্ছে, পারবা এটা? হুম, স্বর্গ। প্রথমে এক্স কিউবের সহগ বের করবা, তারপরে এক্স এর সহগ বের করবা, যেটা তুমি পারবা, কারণ আমরা সহগ বের করে শিখলাম। এরপর তো এই সম্পর্কটা যেটা বলছে 6 গুণ, সেটা ইউজ করলে n এর মানটা বের হয়ে যাবে। আর n এর মান তুমি যদি পেয়ে যাও, তাহলে x⁴ এর সহগের মান বের করা কোনো ব্যাপার না, প্রসেসর একই। কি অন্য পারবা? মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ঠিক বলছে। মানে যেটা আমরা কনভেনশনালি করি, ওটা এটা কথা বাদ দাও, ধরুন এটা নাই, এটা বাদ, পারা উচিত কিন্তু, হ্যাঁ। এটা কি হবে, তাহলে আমি একবারে করি শর্টকাটে, এক্স কিউবের সহগ কি হবে। এক্স কিউবের সহগ হবে পরেরটার বিস্তারে এক্স এর এক্স এক্স কিউবের সহগ যোগ এক্স স্কোয়ার এর সহগটা, তাই না? তো পরেরটার বিস্তারে, না একটু 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 এখানে কমপ্লেক্সিটি আছে। পরেরটার বিস্তারে কি কি নিতে হবে, একটা নিতে হবে এক্স কিউবের সহগ, আর কি নিতে হবে বলো দি, এক্স মানে প্রথম পদটা নিতে হবে, এক্স টু দি পাওয়ার, না এক্স এর সহগ। দেখো এইটা হবে, মানে 1 + x⁴n এর বিস্তারে এই দুইটা পদের সহগটা হবে। দেখো এটা কি বুঝছো স্বর্গ, এক্স কিউবের সহগটা হবে, এই জিনিসটার বিস্তারে এক্স কিউবের সহগটা হবে এক্স কিউবের সহগ, মানে পরেরটার বিস্তারে এক্স কিউবের সহগ এবং এক্স এর সহগ, কেন, কারণ এক্স স্কোয়ার দিয়ে গুণ করবা, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স এর সহগটা যেখানে পাবা সেটা নিতে হবে। দেখো এটা কি বোঝা গেছে স্বর্গ, আসো। আচ্ছা, তাহলে এক্স কিউবের সহগটা কি হবে এটার বিস্তারে,
বলো। মানব কি হবে? NC3। আর এটা কি হবে? এক্স এর সহগটা কি হবে? NC1। আচ্ছা, আর এক্স এর সহগটা কি হবে? এক্স এর সহগ, এক্স এর সহগ শুধু কি হবে? শুধু হচ্ছে 1 + x⁴ এর বিস্তারে এক্স এর সহগ। শুধু এটাই হবে না? কারণ যখন x² দিয়ে গুণ করবা পরে তখন তো শূন্য এক্স পাবা না, জাস্ট প্রথমটা যে 1 দিয়ে গুণ করলে যে এক্সটা পাবা, তার মানে এটা হবে NC1। স্বর্গ, তুমি কি বুঝতেছো? না বুঝলে বলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের কি বলছে যে এই যে এক্স এর সহগটা, এটা সরি, এই যে x³ এর সহগটা সেটা এক্স এর সহগের 6 গুণ। আমরা লিখতে পারি না যে NC3 যোগ NC1 এটা আসলে 6 NC1 এর সমান। প্রশ্ন মতে বলে দিছে না যে x³ এর সহগটা ওটার 6 গুণ, তাহলে আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে যদি লিখি, তো এখন এখান থেকে জাস্ট n এর ভ্যালুটা বের করব। হ্যাঁ, এটা হবে NC3 5, এটা যদি পাশে বিয়োগ করে দাও 5 NC1। NC3 মানে কি? n ইন্টু n-1 ইন্টু n-2 বাই 6 5n। এটা কি, এটা তো জানো নাকি যে কি জানি ছিল, NC, মানে আমি যেটা করলাম আসলে, ধরো 15C12 বলছে, 15C12 আর 15C2 বলছে, তাহলে এটা মানে কি 15 যোগ 14, এখানে 1 আর 2 গুণ করতে হবে। এটা আমরা পড়ছিলাম না যে উপরে কি এক এক করে কমাইতে হবে আর নিচে যতদূর যাবা আর কি, যে 1 2 গেছো, ধরো না তুমি লিখলা 16C4, তাহলে এখানে 1 2 3 4 যাবা, আর এখানে কি এক এক করে কমাবা 16 15 14 13, এটা হবে অ্যান্সার। তো এটা এরকমই। NC3 মানে কি n ইন্টু n-1 n-2 1 2 3 1 2 3 6। এখান থেকে n এর ভ্যালু বের করতে হবে। তো n এর ভ্যালু এখানে একটু কষ্ট করে বের করিও, এখানে দেখবো দুইটা মান আসবে। তো আমাদের এখানে 7টা হবে অ্যান্সার আর কি, দুইটা মান আসবে। যেহেতু ন্যাচারাল নাম্বার বলছে, একটা নেগেটিভ মান আসবে, ওটা তুমি নিবা না। ন্যাচারাল নাম্বার হলে সব 1 2 3 4 5 এটা একটু বের করবা, ব্যাস হয়ে গেল। আর বাকি আরেকটা থাকলো কি, x⁴ এর সহগ বের করা। x⁴ এর সহগটা কি হবে? x⁴ এর সহগটা হবে এর বিস্তারে, পরেরটার বিস্তারে x³ এর সহগ যোগ, রাইট রাইট, x² এর সহগ, তাই না? তাহলে x⁴ এর সহগটা কি হবে? n এর মান এখন আমরা জানি, তো n এর মান 7, তাহলে এটা হবে 7C4, আর এটা হবে 7C2। দেখো তো এটা মিলে 56 আসে কিনা। আসার তো কথা। আছে, ক্যালকুলেটর হাতে আছে? হুম, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখন এই যে এখানকার এইচ আর আই নম্বর যে ম্যাথ, এটা বোধহয় ইয়াতেও আছে, এইচসিইউ তেও আছে সম্ভবত। এইগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু সহজ। ইম্পর্টেন্ট কিন্তু সহজ। এই যে, আচ্ছা, মনে হয় আজকে 2 আমি শেষ করে দিতে পারবো। আচ্ছা, দেখি। তো দেখো এই অঙ্কগুলো সহজ কিন্তু। দেখো এই যে এত এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ বলে দিছে এত এত এত, এ বি এন এর মান নির্ণয় করো। এটা তোমরা কিন্তু 9-10 এরকম অঙ্ক করছিলা। তো এটা তো একদমই সহজ, এটা বিস্তার করবা, করে প্রথম পদ ইকুয়াল টু এটা, দ্বিতীয় পদ ইকুয়াল টু এটা, তৃতীয় পদ ইকুয়াল টু এটা ধরবা, ধরে এ বি এন এর মান বের করতে হবে। আই নম্বরটাও ঠিক তাই। তো এটা আমি বলবো তোমরা আজকে ট্রাই করো এই দুটা অঙ্ক।
বাসায় করবা অবশ্যই, করে আমাকে পাঠাবা, মানে যদি পারো আর কি, যে করবা, এই আর কি। তো আমরা হচ্ছে আজকে থাক, আজকে আর করবো না, এরপর দিন আর কি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, হ্যাঁ, মানে 5.1 শেষ হয়ে যাবে। আমাদের 11 আছে, আর 3 এগুলো সহজ, 3 এগুলো তুমি নিজে চাইলে তুমি বাকি অঙ্কগুলো অ্যাকচুয়ালি নিজের চেষ্টা করতে পারো, মানে সহজ আছে, তুমি যদি চেষ্টা করো পারবা প্রায়। তো এই আর কি, আমাদের 1 আছে আর 11 আছে, 1-11 করলেই হয়ে যাবে। আর এই যে এসি অমিতের বইয়ে যদি আমি দেখাই, এখানেও কিন্তু আমরা এই সব টাইপের ম্যাথগুলো করছি, 12, 11, 14, 15, 16, 17, 18, তুমি যদি বই বাইর করে দেখো এই সব টাইপ আমরা কভার করছি। তো এখানকারও আমরা যেটা করিনি, এই 37 নম্বর ম্যাথটা আর প্রথম পর্বে কিছু আরো পদ্ধতি আছে, ওটা আমরা করিনি। তো এখন বাকি তোমার কাজ প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, যে যে অঙ্কগুলো পারবা না ওগুলো আমাকে দেওয়া, ঠিক আছে? আমরা অলমোস্ট 95% 5.1 এর কাভার করে ফেলছি, 5% আছে, তো ওটা কালকে করে ফেলবো, ঠিক আছে তাহলে।